নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড প্রথম টি-20 ম্যাচ নিয়ে। তো আজকে সন্ধ্যে 7টা থেকে ইডেন গার্ডেন স্টেডিয়ামে ইন্ডিয়া খেলতে চলেছে ইংল্যান্ডের এগেনস্টে ভীষণ বড় একটা টি-20 ম্যাচ, ভীষণ এক্সাইটিং একটা টি-20 ম্যাচ। ইন্ডিয়া এবং ইংল্যান্ড দুটো এমন সাইড যারা খুব এক্সাইটিং ক্রিকেট খেলে টি-20তে। বর্তমান সময়ে ইন্ডিয়া তো একদম 200-250 করার মতো ক্রিকেট খেলে, ইংল্যান্ডও কিন্তু সেই টাইপের ক্রিকেট খেলতে পছন্দ করে। আর ইডেন গার্ডেন্সের টিপিক্যাল যে পিচ হয় সেটা আমরা জানি যে রান ফেস্ট হয়, সেখানে যে বোলার্সদের জন্য একদম কিছু থাকে না। তো সেই টাইপের পিচে একদিকে যেমন সল্ট, ডাকেট, লিভিংস্টোন, ব্রুকেরা খেলতে পছন্দ করবে, উল্টো দিকে সেরকমই সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, অভিষেক শর্মা, তাদের জন্য প্রচুর হেল্পফুল হতে চলেছে ব্যাটিংয়ে। তো সেখানে একটা ভীষণ এক্সাইটিং ম্যাচ কিন্তু আজকে হতে চলেছে। সেই ম্যাচের আমরা ম্যাচ প্রিভিউ করব, ইন্ডিয়ার প্লেইং 11 কেমন হতে পারে সেই নিয়ে কথা বলবো, ইংল্যান্ড কীরকম দল নিয়ে নামতে পারে সেই নিয়েও আলোচনা করবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, আর ভিডিওটাকেও লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের মেম্বারশিপ কিন্তু অন করে দেওয়া হয়েছে। তোমরা যদি আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে চাও, নিতে পারো জয়েন বাটনে ক্লিক করে। তো যদি আমরা মেন টপিকে যাই, সেখানে ফার্স্টে যদি আমরা ইংল্যান্ড টিম নিয়ে কথা বলি, তো ইংল্যান্ডের টি-20 টিমটা কিন্তু বেশ ভালো, বেশ কিছু এক্সাইটিং প্লেয়ারের দিকে আমাদের কিন্তু নজর থাকবে। যেখানে ইংল্যান্ড টিমের কথা বললে, ইংল্যান্ড কিন্তু মোটামুটি এরকম একটা প্লেইং 11 নিয়ে নামতে পারে। ফিল সল্টের সঙ্গে বেন ডাকেট ওপেন করতে পারে, 3-এ খেলতে পারে তোমার জস বাটলার, 4-এ হ্যারি ব্রুক, 5-এ লিয়াম লিভিংস্টোন, 6-এ জেকব বেথেল, 7-এ জেমি ওভারটন, 8-এ গাস অ্যাটকিনসন, 9-এ কিন্তু জোফরা আর্চার, দেন 10-এ আদিল রশিদ, 11-এ মার্ক উড। এই যে লাইন আপটা, এখানে ইংল্যান্ডের কাছে কিন্তু একটা প্রপার বোলিং লাইন আপ থাকবে। মার্ক উড, জোফরা আর্চার, জেমি ওভারটন, আদিল রশিদ, তার সঙ্গে তোমার গাস অ্যাটকিনসন। এবং তুমি যদি তাদের ব্যাটিং এবিলিটিও দেখো, তারা প্রত্যেকে ব্যাট করতে পারে। আর ব্যাটসম্যানদের কথা বললে, ফিল সল্ট ভাই, ইডেন গার্ডেন্সে ফিল সল্টের কি পারফরমেন্স ছিল আমরা তো জানি। আমরা সল্ট গার্ডেন বলছিলাম লাস্ট ইয়ারের আইপিএলে, তো ইডেনে কিন্তু ফিল সল্ট ফিরছে। তার সঙ্গে বেন ডাকেটও এমন একটা প্লেয়ার যাকে আমি পার্সোনালি খুব হাইলি রেট করি। বাকি তো বাটলার আছেই, ব্রুকো দুর্দান্ত প্লেয়ার, লিভিংস্টোনের মতো প্লেয়ার আছে। তবে জেকব বেথেলের দিকে আমার ভীষণভাবে নজর থাকবে। আরসিবি এই প্লেয়ারটাকে নিয়েছে, প্লেয়ারটার মধ্যে রীতিমতো ট্যালেন্ট আছে, কোয়ালিটি একটা সাইড কিন্তু এই ইংল্যান্ডের। জেমি ওভারটনও রীতিমতো ভালো খেলেছে রিসেন্টলি, ব্যাটাতেও ভালো পারফরমেন্স দিয়েছে। তো বোলিং ব্যাটিং নিয়ে কিন্তু একটা সলিড সাইড ইংল্যান্ডের আছে। উল্টো দিকে ইন্ডিয়ার কথা বললে, ইন্ডিয়ার যে ইয়ং প্লেয়ারদের যে নতুন টি-20 গ্রুপটা হয়েছে, এই টিমটা কিন্তু মারাত্মক খেলছে। তবে এই টিমের হয়তো সব থেকে বড় চ্যালেঞ্জ এই ইংল্যান্ড সিরিজটাই হতে পারে, কারণ ইংল্যান্ডের টি-20 টিমও যথেষ্ট ভালো। এবার ইন্ডিয়া কীরকম লাইন আপ নিয়ে নামতে পারে, আমরা মোটামুটি বুঝতে পারছি যে গৌতম গম্ভীর কিন্তু সঞ্জু স্যামসনকে প্রেফার করে। সঞ্জু স্যামসনকে ঋষভ পন্থের আগে নেওয়ার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও কিন্তু গৌতম গম্ভীর মতামত রেখেছিল, যদিও অজিত আগারকার, রোহিত শর্মা তারা সেখানে ঋষভ পন্থের সঙ্গেই গেছে। তো সেই জায়গাতে যখন এখানে পুরোটাই গৌতম গম্ভীরের হাতে, গম্ভীর সূর্যকুমার যাদবের হাতে, তো সেখানে সঞ্জু স্যামসন তো প্রেফারেন্স যেরকম পাচ্ছে পাবেই। এবং সঞ্জু রিসেন্টলি পারফরমেন্সও দিয়েছে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান, এবং ওপেনার সঞ্জু স্যামসন ওপেন করবে। তার সঙ্গে আমরা দেখতে পাবো অভিষেক শর্মাকে। তো সঞ্জু এবং অভিষেক দুজনে অ্যাটাকিং ব্যাটিং করতে পছন্দ করে। এবং 3 নম্বরে হয়তো আমরা তিলক ভার্মাকেই দেখতে পেতে চলেছে। লাস্ট সাউথ আফ্রিকা সিরিজে তিলক ভার্মা আগুন লাগিয়ে দিয়েছিল, দুটো পরপর 100 করেছিল, এবং সেগুলো কিন্তু 3 নম্বরে ব্যাট করতে এসেছিল। তিলক ভার্মা সেই সিরিজের আগে কিন্তু মানে সূর্যকুমার যাদবকে রিকোয়েস্ট করে যে আমি কি 3-এ ব্যাট করতে যেতে পারি। সূর্যকুমার যাদব নিজের 3 নম্বর জায়গাটা তিলককে ছাড়ে, এবং তিলকের কি পারফরমেন্স ছিল সেটা আমরা দেখেছি। তো সেখানে সূর্যকুমার যাদব অবভিয়াসলি হয়তো এই সিরিজেও 4 নম্বরই ব্যাট করতে চলেছে। দেন আমরা হয়তো 5 নম্বরে দেখতে পেতে পারি নীতিশ কুমার রেড্ডিকে, কারণ সেখানে গৌতম গম্ভীর এমনি অলরাউন্ডার বেশি খেলাতে পছন্দ করে। নীতিশ কুমার রেড্ডি তোমাকে সেই অপশানটা দেয়, যেখানে কখনো আমরা শিবম দুবেকে দেখেছি, কখনো রমনদীপ সিংকে দেখেছি। তো এই সিরিজে হয়তো আমরা নীতিশ কুমার রেড্ডিকে অ্যাজ এ অলরাউন্ডার দেখতে পেতে চলেছি 5 নম্বর জায়গাটায়, কারণ ইন্ডিয়া ব্যাটিংটাকেও লম্বা করতে চাইবে, বেশি বোলিং অপশানও রাখতে চাইবে। সেখানে 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, আরও এক ফাস্ট বোলিং অলরাউন্ডার, তো সেখানে হার্দিক পান্ডিয়া 6 নম্বরে থাকবে। দেন 7 নম্বরে হার্দিক পান্ডিয়ার পাশাপাশি টিমের ফিনিশারের দায়িত্বটা কিন্তু থাকবে রিঙ্কু সিংয়ের ওপর। রিঙ্কু সিং খেলবে 7 নম্বরে, এবং 8 নম্বরে থাকবে কিন্তু অক্ষর প্যাটেল। সেখানে অক্ষর প্যাটেল এমন একটা প্লেয়ার যে কিন্তু ব্যাট হাতে যে কোনো সময় ম্যাচ জিতাতে পারে। তো সেখানে অক্ষর 8-এ থাকা মানে প্রপার একটা ব্যাটিং থাকছে তোমার 8 অবধি। এবং যদি আমরা বোলিং অপশানগুলোও দেখি, সেখানে অভিষেক শর্মা বল করতে পারে, তিলক ভার্মা অফ স্পিন বোলিং করতে পারে। সূর্যকুমারকে নয় বাদই দিচ্ছি, যদিও সেও একটা ম্যাচ অলরেডি জিতিয়েছে শ্রীলঙ্কাতে বোলিং করে। দেন তোমার নীতিশ কুমার রেড্ডি ফাস্ট বোলিং করতে পারে, হার্দিক পান্ডিয়া তো বল করবেই করবে, রিঙ্কু সিংও রীতিমতো বর্তমানে তার অফ স্পিনে জোর দিচ্ছে। এবং
অক্সর প্যাটেলও কিন্তু তোমার লেফট আর্ম স্পিন করতে পারে, মানে প্রথম 8 জনে তোমার 6 জন বল করতে পারে, প্লাস 8 অব্দি ব্যাটিং আছে। তো সেখানে তো ব্যালেন্স তো থাকবেই অনেক বেশি এই টিমটাতে। বাকি তোমার এবার 3টে প্রপার বোলার লাগবে, যেখানে স্পিনার হিসেবে অবভিয়াসলি বরুণ চক্রবর্তী খেলতে চলেছে, তার যা পারফরমেন্স। বাকি 2জন ফাস্ট বোলার আই থিঙ্ক কিন্তু প্রথম দিকের বেশ কিছু ম্যাচে মোহাম্মদ সামি এবং তার সঙ্গে তোমার আর্শদীপ সিংই খেলতে চলেছে। মোহাম্মদ সামিকে এই টি-20 সিরিজে এই জন্যই দলে নেওয়া হয়েছে যে সামি একটা বড় ইনজুরি থেকে ফিরছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে তাকে কিন্তু মানিয়ে নেবার একটা চেষ্টা চলবে। তো সেখানে হয়তো প্রথম 3টে ম্যাচে হয়তো সামি খেলবে, কারণ সামিকে হয়তো মানিয়ে নেবার চেষ্টাটা চলছে যে তুমি এতদিন বাদে ফিরছো ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেখানে টি-20 খেলে মানিয়ে নাও, দেন ওডিআই সিরিজ খেলবে, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে হয়তো একদম 5টা টি-20 ম্যাচ আমরা স্বামীকে নাও খেলতে দেখতে পেতে পারি, বাট স্বামী তো এই ম্যাচগুলো স্টার্ট করবে, সেই জন্যই স্বামীকে স্কোয়াডে রাখা হয়েছে। এবং তার সঙ্গে অর্শদীপের ক্ষেত্রেও সেটা হতে পারে যে লাস্টের দিকে 2টো টি-20 নাও খেলতে পারে অর্শদীপ, যেহেতু সেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সিলেক্ট হয়েছে, আবার খেলতেও পারে বলা যায় না। তবে হ্যাঁ, এই ম্যাচে তো অর্শদীপ, মোহাম্মদ সামি সেই দুজনকেই আমরা টিমের ফার্স্ট চয়েস ফাস্ট বোলার হিসেবে দেখতে পেতে চলেছে। তো সেখানে কিন্তু বোলিংয়ের দিকে তাকালে সেখানেও তোমার বরুণ চক্রবর্তী দারুণ ফর্মে আছে, মোহাম্মদ সামি কীরকম বোলিং করে সেই দিকে নজর থাকবে, অর্শদীপ তো তোমার নতুন বলে বোলার, ডেথও বল করতে পারে। তো সেখানে ইন্ডিয়ারও কিন্তু টিমটা একদম সলিড আছে। তো আমার তো প্রেডিকশন যে ইন্ডিয়া হয়তো এই টাইপের লাইন আপ নিয়েই এই ম্যাচে যেতে চলেছে। তবে যদি এবার টিমের ভাবনা চিন্তা থাকে, যেহেতু ইংল্যান্ডের ব্যাটিং ভালো আর ইডেনের পিচ ব্যাটসম্যানদের বেশি সাহায্য করে, সেখানে একটা এক্সট্রা বোলার নিয়ে যাব, সেই রকম যদি ভাবনা চিন্তা থাকে তাহলে কিন্তু হর্ষিত রানাও এই ম্যাচে খেলতে পারে। মেবি নীতিশ কুমার রেড্ডির জায়গাতে ব্যাটিং হয়তো একটু শর্ট হবে, যদিও হর্ষিত ব্যাট করতে পারে, যদিও ইন্টারন্যাশনালে এখনো প্রদর্শন করতে পারেনি, তবে যে ইডেনের পিচটাকে হর্ষিত ভালো চেনে, সেইভাবে যদি হর্ষিতের সঙ্গে যাই মেবি নীতিশ কুমার রেড্ডির জায়গাতে আসতে পারে। সেখানে হয়তো 5-এ হার্দিক, 6-এ রিঙ্কু, 7-এ অক্সর, 8-এ হর্ষিত, দেন 9-এ বরুণ, 10 সামি, 11-এ অর্শদীপ, সেটাও হতে পারে। যদিও আমি এইভাবে লাইন আপটাকে সাজিয়েছি, তোমার ডেফিনেটলি কিন্তু অর্শদীপ সিং, বরুণ এবং সামির আগে ব্যাট করতে আসবে, সেটাও ধরতে পারো। তবে নীতিশ কুমার রেড্ডি খেললে বেশি ব্যালেন্স থাকছে দলে। এবার ইডেনের পিচ এমন পিচ হয় যে পিচে ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা খেলতে প্রেফার করবে, কারণ ইডেনের পিচে আমরা দেখেছি যারা স্ট্রোক প্লেয়ার, যারা ব্যাটে ভালো বল আসুক সেটা পছন্দ করে, তারা সবসময় ভালো খেলে। এবং ইংল্যান্ডের প্লেয়ারদের আমরা দেখেছি ইডেনে এসে ভালো খেলতে, সেটা রিসেন্টলি ফিল সল্ট হোক বা তার আগে জেসন ওরাই হোক বা হ্যারি ব্রুককেও আমরা এই পিচে 100 করতে দেখেছি, জস বাটলারও 100 রান করে গেছে। ফলে কিন্তু ইংল্যান্ডের প্লেয়াররা এই পিচটাকে প্রেফার করবে, ফলে সেখানে ডেঞ্জার আছে কিন্তু। সল্ট, ডাকেট, বাটলার, বেথেল বা তোমার ব্রুক প্রত্যেকেই এই পিচে ব্যাটিং করতে প্রেফার করবে, ফলে কিন্তু ইন্ডিয়ান বোলার্সদের রোলটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার সেখানে নতুন বলে যদি মোহাম্মদ সামি, অর্শদীপ সিং, তাদের সুইং চলে, প্রথম দিকে তো 3-4 ওভার বল সুইং হবে, সেই সময় তাদেরকে উইকেট তুলতে হবে, সল্টের উইকেটটা তাড়াতাড়ি তুলতে পারলে ইন্ডিয়ারই সুবিধা হবে। তো এবং মিডিল ওভারে বরুণ চক্রবর্তীর 4টে ওভার কিন্তু এই ম্যাচে ভীষণ বড় ফ্যাক্টর হতে চলেছে। বরুণ যদি উইকেট না পায়, বরুণ যদি এক্সপেন্সিভ যায়, ইন্ডিয়ার কিন্তু বোলিংয়ের দিন খারাপ যেতে পারে। বাকি যদিও বোলিং অপশনের মধ্যে হার্দিক পান্ডিয়া আছে, নীতিশ কুমার রেড্ডি আছে, অক্ষর প্যাটেল আছে, তো বোলিং অপশন ইন্ডিয়ার কাছে অনেকগুলো আছে। বাকি ইন্ডিয়ার ব্যাটিং এর কথা বললে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন কিরকম স্টার্ট দেয় জোফরা আর্চারদের এগেনস্টে, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ হবে। বা হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, তারা কিরকম ফিনিশিং করে সেটাও একটা দেখার বিষয় কিন্তু থাকবে। তবে মিডিল ওভারে সব থেকে বড় গুরুত্বপূর্ণ রোল কিন্তু সূর্যকুমার যাদব, তিলক ভার্মা এবং নীতিশ কুমার রেড্ডির থাকতে চলেছে। সেখানে আদিল রশিদের মতো স্পিনারকে কিন্তু সূর্য বা নীতিশ কুমার রেড্ডি যেন ইকোনমিক্যাল বোলিং করতে না দেয়, সেই দিকে নজর রাখতে হবে। মেবি 200+ রানের কিন্তু ম্যাচ এটা হতে পারে, যেরকম নর্মালি ইডেনের পিচ হয় সেরকম পিচ হলে হতে পারে 200+ রান হলো, সেই রান চেজও হয়ে যেতে পারে। হাই স্কোরিং ম্যাচ তো আমি এক্সপেক্ট করছি। বাকি তোমাদের মতামত জানাও, তোমরা এই ম্যাচে কিরকম কি এক্সপেক্ট করছো, তোমাদের কি এক্সপেকটেশন এই ম্যাচ থেকে। তো সল্ট ভার্সেস বরুণ, যদি সল্ট আর কি প্রথম দিকে আউট না হয়ে যায়, সেটা একটা কিন্তু ভীষণ দেখার মতো লড়াই এই ম্যাচে হতে চলেছে। বাকি তোমাদের মতামত জানিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের মেম্বারশিপও নিতে পারো, আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।